বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের ত্রিপুরা ভ্রমণ সিরিজের চতুর্থ এবং অন্তিম পর্ব। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আমাদের ত্রিপুরা ভ্রমণ সিরিজের আগের 3টি পর্ব। গত 3টি পর্বে আপনাদের দেখিয়েছিলাম আগরতলা শহরের কিছু জায়গা, ছবিমুড়া, ঊনকোটি, জাম্পুই হিলস এবং আরও অনেক অনেক দ্রষ্টব্য স্থান। এই পর্বে আপনাদের দেখাবো আগরতলা এবং উদয়পুরের এমন কিছু জায়গা যা শুধুমাত্র ত্রিপুরা এলেই পাবেন আপনারা। চলুন বন্ধুরা, তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজকের ভ্রমণে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 29শে জানুয়ারি 2024। আপনারা দেখেছিলেন গতকাল রাত্রিরে আমরা জাম্পুই হিলস থেকে আগরতলায় ব্যাক করে এসেছিলাম। আমাদের সেম হোটেল যেটা ছিল আগে, পূর্ণিমা হোটেলেই আমরা আবার ব্যাক করে এসেছিলাম। এই আমরা আগরতলার কিছু সাইট সিইং আমরা করে নিয়েছিলাম প্রথম ভাগে। তো আজকে আগরতলার দ্বিতীয় ভাগের সাইট সিইং আমরা করব। এখানে সবথেকে ফেমাস যে মন্দির আছে এবং ত্রিপুরার নামটা যার থেকে এসছে, ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতা বাড়ি। তো আজকে আমরা সেই মাতা বাড়িতে যাব। একটি মন্দির আমরা আজকে দেখব, আর তার সাথে থাকছে নীলমহল। সো সঙ্গে থাকবেন। আজকে পুরো আগরতলা আমরা চষে বেড়াবো। আমরা এখন সকাল 8:30। আমরা প্রথমেই যাচ্ছি উদয়পুরেই আছে মাতা বাড়ি। তো ত্রিপুরেশ্বরী মাতার দর্শন করে আমরা আজকের দিন শুরু করব। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 55 কিলোমিটার দূরে হচ্ছে ত্রিপুরেশ্বরী মাতার মন্দির। পথ চলতে চলতে হাইওয়ের ধারেই পেলাম এই রাবার প্লান্টেশন। গাছের বাকল বেয়ে কিভাবে ছুঁয়ে ছুঁয়ে রাবার জমা করা হচ্ছে বাটিতে দেখুন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরা সুন্দরী মন্দির। আমার পেছনে যে মন্দির দেখছেন, এটাই ত্রিপুরেশ্বরী মন্দির। তো আমরাও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। আর এখানে ত্রিপুরেশ্বরী মন্দিরের ব্যাপারে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। আমরা আগরতলা থেকে এলাম, মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে, তারপরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট হয়ে আমরা এই ত্রিপুরেশ্বরী মন্দির পৌঁছলাম উদয়পুরে। উদয়পুরটা কিন্তু পড়ছে গোমতী ডিস্ট্রিক্টে। আর এই ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরা সুন্দরী মন্দির নর্থ ইস্টের মধ্যে কামাখ্যা মন্দিরের পরেই এই ত্রিপুরেশ্বরী মন্দির ইম্পর্টেন্স পায়। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্য মাণিক্য দেব বর্মন এই মন্দির স্থাপন করেছিলেন। তারও একটা ইতিহাস আছে। উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন ত্রিপুরেশ্বরী সুন্দরীর থেকে এখানে মন্দির স্থাপন করার জন্য। আগে কিন্তু এই জায়গাটা বিষ্ণু মন্দির ছিল। তো মহারাজা ধন্য মাণিক্য এই ব্যাপারে একটু সংশয় ছিলেন, কিন্তু পরপর 2-3 দিন স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি বুঝলেন শক্তি তো এক, সেই শক্তি রূপেই বিষ্ণুর যে শক্তি, সেই শক্তির আরেক রূপ হচ্ছে মাতা ভুবনেশ্বরী। তারপরে এই মন্দির তিনি এখানে স্থাপন করেন। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ত্রিপুরাতে মাতাবাড়ি নামে প্রসিদ্ধ। সবাই মাতাবাড়ি নামেই চেনেন। মাতাবাড়ি বা ত্রিপুরেশ্বরী ভুবনেশ্বর মন্দির। তো আমরা এখন দর্শন করব। আপনারা এখানে পুজোও দিতে পারেন। 51 শক্তিপীঠের একটি কিন্তু এই ত্রিপুরা সুন্দরী মন্দির। এবং এখানে দু রকমের কথা শোনা যায়। সতীর, অনেকে বলেন এখানে সতীর বাঁ পায়ের কেড়ে আঙুল পড়েছে, আবার অনেকের মতে এখানে সতীর ডান পা এই পীঠে পড়েছে। তো তর্ক বিতর্ক থাক। মন্দিরটা অসাধারণ সুন্দর। আর মন্দিরের ভেতরে আপনারা দুটো মূর্তি পাবেন। একটা 5 ফিটের মূর্তি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিপুরা সুন্দরী মায়ের।
আর ঠিক তার পাশে আর একটা ছোট্ট মূর্তি আছে 2 ফিটের। এখানকার স্থানীয় মানুষজন ছোট মা বলেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি চণ্ডী মায়ের মূর্তি। ত্রিপুরা সুন্দরী মন্দিরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরটা একটা ছোট টিলার ওপরে, যে টিলাটা কুর্মোর শেপ, মানে কচ্ছপের যে পিঠটা সেই শেপের ওপরে এই মন্দিরটা। তো এইটা আর একটা আলাদা বৈশিষ্ট্য আছে ভারতবর্ষে, এই কুর্মো পিঠের ওপরে যে মন্দির স্থান সেটাকে একটা সেক্রেট জায়গা বলে গণ্য করা হয়, এবং সেটা কিন্তু আপনারা এই ত্রিপুরেশ্বরী মন্দিরেই পাবেন। আমরা এখন এই ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করে এর ঠিক পাশেই আছে কল্যাণ সাগর। এখন কল্যাণ সাগরটা আমরা দর্শন করে এখান থেকে আমরা অন্য স্পটে রওনা দেব। মন্দিরের একদম পাশেই হচ্ছে এই কল্যাণ সাগর, যে লেকটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কল্যাণ সাগর। তো এই কল্যাণ সাগরেরও একটা বৈশিষ্ট্য আছে। এইখানে একটা সময়, এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা সময় প্রচুর কচ্ছপ ছিল। তো বোষ্টমী টর্টয়েস বলা হয় যেগুলোকে, সেই প্রচুর কচ্ছপ এখানে ছিল। আর এই সব পুরো ব্যাপারটাই কিন্তু একটা ম্যাচিং, আপনারা খেয়াল করলে দেখবেন। এই ত্রিপুরেশ্বরী মন্দির একটু আগে আপনাদের বলেছি যে কুর্মো পিঠও বলা হয়, মানে কচ্ছপের পিঠের মতন যে টিলা তার উপরে এই মন্দির। আগে ছিল বিষ্ণু মন্দির, এবং বিষ্ণুর একটা অবতার হচ্ছে কুর্মো। তো এই কল্যাণ সাগরে তখন কুর্মোদের মানে প্রচুর কুর্মো পাওয়া যেত। পরে মানে অনেক কারণে অ্যাসিডিটির, এই জলের যে অ্যাসিডিটি, সেই সমস্ত কারণে কচ্ছপ এখন আর হয়তো নেই, কিন্তু আগে প্রচুর কচ্ছপ ছিল। তো এইটাও এই কল্যাণ সাগরের একটা সিগনিফিকেন্ট দিক, যে বিষ্ণুর অবতার কুর্মো, সেই কুর্মোর স্থান এই কল্যাণ সাগর। আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমি জুম করে দেখাবো। কল্যাণ সাগরের দেখুন ওই পাটটাতে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে গোল্ডেন কালারে, ওটা হচ্ছে রাম ঠাকুরের আশ্রম। তো আপনারা চাইলে এখান থেকে রাম ঠাকুরের আশ্রমও দর্শন করে আসতে। আমরা এখন চলেছি ভুবনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মাতাবাড়ি থেকে 8 কিলোমিটার দূরে এই ভুবনেশ্বরী মন্দির। বন্ধুরা, আমার পেছনে দেখছেন রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু আছে। এখানকার এই ভুবনেশ্বরী মন্দিরকে কিন্তু ইমর্টালাইজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথের রাজশ্রী উপন্যাস এবং বিসর্জন নাটকে এই ভুবনেশ্বরী মন্দিরের কথা প্রথম মানুষ জানতে পারে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ভুবনেশ্বরী মাতা মন্দিরের সামনে। এটা এএসআইর আন্ডারে, দেখুন পেছনে আমি দেখাচ্ছি। তো এটা রিকনস্ট্রাকশনও হচ্ছে। এই মন্দির স্থাপন করেছিলেন মহারাজা গোবিন্দ মাণিক্য 1660 থেকে 1665 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির স্থাপন হয়। আর এই আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, উদয়পুরই কিন্তু ছিল মাণিক্য রাজ্যের আসল রাজধানী। মাণিক্য রাজ্যের পরে রাজধানী শিফট হয় আগরতলাতে, কিন্তু আসলে উদয়পুরটাই রাজধানী ছিল। আর এই ঠিক মন্দিরের পাশেই আছে ভগ্নাবশেষ মাণিক্য রাজাদের যে প্যালেসটা, প্রথম যে প্যালেস, সেটা কিন্তু ঠিক এই জায়গাটাতেই ছিল। আর এই মন্দিরটা ভালো করে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু চারচালা মন্দির, একদম বাংলার যে চারচালা প্যাটার্ন, সেই প্যাটার্নের এই ভুবনেশ্বরী মন্দির এখানকার। এখন আমি এগোচ্ছি। একটু আগে যে রাজপ্রাসাদের কথা বলছিলাম, এখানেই এই উদয়পুরেই ছিল মাণিক্য রাজাদের প্যালেস বা রাজপ্রাসাদ। উদয়পুরই ছিল তখনকার মাণিক্য রাজাদের প্রথম রাজধানী। তো এই দিকে হচ্ছে মন্দিরটা দেখালাম আপনাদের। আর এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে ঢুকলে আপনারা পুরনো যে রাজপ্রাসাদ তার কিছু অংশ দেখতে পাবেন। চলুন, আমিও যাচ্ছি, গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা পৌঁছে গেছি, এই সেই রাজপ্রাসাদ। পুরনো মাণিক্য রাজাদের রাজপ্রাসাদের কিছুটা ধ্বংসাবশেষ এখানে আছে। এখনও সেই স্মৃতি ক্যারি করে যাচ্ছে পুরনো মাণিক্য রাজত্বের। এবং এই রাজপ্রাসাদে মূলত রাজত্ব করেছেন মহারাজা গোবিন্দ মাণিক্য। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন একটা মঞ্চ তৈরি করা হয়েছে, রাজশ্রী মুক্ত মঞ্চ। তো একটু আগে আপনাদেরকে বলেছিলাম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাসে এই রাজবাড়ি এবং ভুবনেশ্বরী মন্দিরের কথা উল্লিখিত ছিল। চলুন বন্ধুরা, এবার রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক। এই সেই মাণিক্য বংশের পুরনো রাজবাড়ি। চলুন একবার ভেতরটায় যাওয়া যাক। রাজবাড়ির খানিকটাই মাত্র অবশিষ্ট আছে এখনো। ছাদের পোর্শনটা কিন্তু পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, ছাদ আর নেই। আচ্ছা, এই দিকটা দেখা যাক কি আছে। আর এই রাজবাড়ি এবং ভুবনেশ্বরী মন্দির দুটোই কিন্তু গোমতী নদীর একদম পাশেই অবস্থিত। রাজপ্রাসাদের উল্টো দিকেই একটি বিশাল মাঠ, সেখানেই গাড়ির পার্কিং। মাঠটির একেবারে পেছন দিকে খুঁজে পেলাম এই ভগ্নপ্রায় মন্দির। মন্দিরের গর্ভগৃহে অদ্ভুতভাবে বসানো আছে এই সাধুর মূর্তি। ভুবনেশ্বরী মন্দির থেকে গুণবতী মন্দির প্রায় 4.5 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি সেখানেই। বন্ধুরা, এখন আমি চলে এসেছি গুণবতী মন্দির গুচ্ছের সামনে। এটা গুণবতী সেট অফ টেম্পলস বলা হয়, ওই জন্য মন্দির গুচ্ছ। আর যতটা এভিডেন্স পাওয়া যায়, এখন অবধি ফুল এভিডেন্স এখানে কেউ পায়নি যে এই মন্দির কে বানিয়েছিলেন আর এক্স্যাক্টলি কত সালে বানানো হয়েছে সেটা বোঝা যায় এখানকার মন্দিরের গায়ে কয়েকটা স্টোন ইনক্রিপশন দেখে মোটামুটি আন্দাজ করা যায় যে 1668 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়েছিল। আর আরেকটা এই স্টোন ইনস্ক্রিপশন গুলো আরেকটা জিনিস রিভিল করে যে এই গুণবতী নামটা কিন্তু এসছে, এখানকার মহারানী ছিলেন গুণবতী। মহারানী গুণবতী মহারাজা গোবিন্দ মাণিক্যর রাজপত্নী ছিলেন, তার নামেই এই গুণবতী মন্দির। গুণবতী মন্দির গুচ্ছের মধ্যেই পেলাম এই শিব মন্দির। গুণবতী মন্দির গুচ্ছ দেখে আমরা এখন উদয়পুরের নীরমহলের পথে। গুণবতী মন্দির থেকে নীরমহল প্রায় 26 কিলোমিটার পথ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নীরমহল, মেলাঘর টাউনে। নীরমহল এখানকার খুব ফেমাস একটা দ্রষ্টব্য স্থান। তো এই আমার পেছনে যে গেটটা দেখছেন, এটা হচ্ছে নীরমহলের গেট। আচ্ছা, এখানে কিন্তু গাড়ির পার্কিং আছে আলাদা আলাদা চার্জেস। আমাদের বড় গাড়ি মানে বাস আর বড় গাড়ির পার্কিং এনারা নেন 100 টাকা করে, ছোট গাড়ি 50 টাকা, বাইক থাকলে 10 টাকা। তো আমরা যেটা ঠিক করেছি, নীরমহলের ভেতরটা তো পুরো এক্সপ্লোর করবোই, তবে তার আগে এখানে কয়েকটা খাবারের দোকান আছে। আমাদের লাঞ্চ টাইম মোটামুটি হয়ে গেছে। নীরমহলের গেটের সামনেই আপনারা খাবার দাবারের দোকান পেয়ে যাবেন, এখানে আপনারা লাঞ্চ সারতে পারবেন। আমি দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমরা প্রথমে আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা এই গেট দিয়ে ঢুকে নীরমহলের সামনে যাব। নীরমহল দেখার সময় সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিই। এখানকার এই ভাই ব্রাদার হোটেল অ্যান্ড ধাবাতে আমরা সেরে নিচ্ছি লাঞ্চ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আর দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। খাওয়াটা ভালো। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা এখন চলে এসেছি বোটিং পয়েন্টের কাছে। নীরমহল দেখতে গেলে কিন্তু বোটিং করতেই হবে, নালে মানে এটা অনেকটা দূরে। তো এখানে বোটিংয়ের সিস্টেম আছে ত্রিপুরা গভর্নমেন্টের। এটা টিকিট কাউন্টার, আমরা টিকিট জাস্ট করলাম 50 টাকা করে মাথা পিছু টিকিট। আর এক একটা বোটে এনারা প্রায় 100 জন করে নেন, মানে বোট যাওয়া আসা করতে থাকবে। ওখানে নেমে নীরমহলে নেমে কিছুক্ষণ সময় ওরা দেন, 40 মিনিট মতন। এবার ওখানে 40 মিনিট স্পেন্ড করে পরের যে বোটটা ওদিক থেকে আসবে আপনারা ওই বোটে করে ব্যাক করে আসতে পারবেন। তো আমাদের টিকিট হয়ে গেছে, নাও উইল স্টার্ট ফর নীরমহল।
বন্ধুরা আমরা চলে এসেছি বোটিং পয়েন্টে। আমার পেছনে ভালো করে খেয়াল করলে দেখবেন ওই অনেক দূরে যে সাদা প্যালেসটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নীরমহল। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার পেছনে যে লেকটা দেখছেন এটা হচ্ছে রুদ্রসাগর লেক বা রুদ্রসাগরই বলে। তো এই রুদ্রসাগরের ওপরেই তৈরি হয়েছিল নীলমহল। মেলাঘর টাউনের কাছে, মেলাঘর টাউনে অবস্থিত হচ্ছে এই নীলমহল। তো আমরা এখন ওয়েট করছি বোটের জন্য। বন্ধুরা আমরা এখন চলেছি নীলমহলের দিকে, রুদ্রসাগরের বুকে এখন আমরা বোটে। এই দেখুন পেছনে লীনা আছে, এদিকে সুব্রত দা, আর আমরা একদম লাফিয়ে লাফিয়ে একদম তাড়াতাড়ি সামনেটা এসে বসতে পেরেছি সৌভাগ্যবশত। বিশাল লম্বা বোট, কিন্তু আমি পেছনটা দেখাচ্ছি বুঝতে পারবেন, বেশ লম্বা বোট, 100 জনের ক্যাপাসিটি। একদম সামনে দেখুন, আমার সামনে যে শ্বেত শুভ্র ইমারতটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নীলমহল। নীরমহলের এই বোট জার্নিটাও কিন্তু কম উপভোগ্য নয়। রাজপ্রাসাদের দিকে জলপথে এগিয়ে চলার মধ্যেও বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি নীলমহল জেটির সামনে। অসাধারণ বিউটি, মানে এটা একদম পুরো একটা ইউনিক এক্সপেরিয়েন্স। এইটুকুনি ছোট্ট একটা বোট জার্নি, কিন্তু যেন অন্য একটা জগতে চলে এসেছি আমরা। বন্ধুরা আমরা নেমে এসেছি নীলমহলের ঘাটের। আমার পেছনেই নীলমহল। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে, এখানটায় টিকিট কাউন্টারটা আছে, গেটটা, এখান দিয়ে আমরা ঢুকতে হবে। তো এখানে আবার এন্ট্রি টিকিট হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। তো আমরা আগে টিকিট করাচ্ছি, এখন টিকিট করে উইল টেক ইট। চলুন বন্ধুরা এবার নীরমহলের ভিতরটা ভালো করে দেখে নেওয়া যাক। বন্ধুরা এখন আমি নীলমহলের একদম ভেতরে। আপনারা সকলেই রাজস্থানের জয়পুরের জলমহলের কথা শুনেছেন, যেটা জলপ্রাসাদ। ভারতবর্ষে দুটো মাত্র জলপ্রাসাদ আছে, একটা রাজস্থানের জলমহল আর একটা ত্রিপুরার এই নীরমহল। এই নীরমহল কিন্তু রাজস্থানের জলমহলের থেকে প্রায় 10 গুণ বড় আয়তনে। 1921 থেকে 1933 সালের মধ্যে তৈরি হয়েছিল এই নীরমহল। আমাদের কলকাতার মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি ছিল এই নীরমহলের প্রধান কারিগর। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই মহলটি তৈরি করেছিলেন এবং তিনি এখান থেকেই রাজত্ব করতেন। এটা যে সময়ের কথা বলছি সেটা মাণিক্য রাজত্বের শেষ ভাগের কথা। সেই সময় কিন্তু এই নীরমহল পৃথিবী বিখ্যাত ছিল এবং মাণিক্য রাজবংশ রীতিমতো গর্বিত ছিলেন এই মহলটির জন্য। জলাশয়ের ওপরে এত বড় রাজপ্রাসাদ ভূভারতে কিন্তু তখন আর একটিও ছিল না কোনো রাজাদের। এই প্রাসাদ যখন তৈরি হয়েছিল সেই সময় এখানকার রাজারা হিন্দু এবং মুসলিম দু ধরনের স্থাপত্যের সঙ্গেই ওয়াকিবহাল ছিলেন। ভালো করে খেয়াল করলে দেখবেন এই প্রাসাদে এই দু ধরনের আর্কিটেকচারই প্রেজেন্ট আছে। এই প্রাসাদে টোটাল 24টা কক্ষ আছে। এই প্রাসাদের পশ্চিম ভাগটা সংরক্ষিত ছিল মাণিক্য রাজ পরিবারের থাকার জন্য, আর পূর্ব ভাগটা রাখা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, কারণ মাণিক্য রাজারা কালচারাল অ্যাক্টিভিটিসে বেশ সমৃদ্ধ ছিলেন এবং প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রাসাদের পূর্বভাগে অনুষ্ঠিত হতো। প্রাসাদের ভিতরটা ভেরি মাচ ওয়েল মেনটেন। প্রত্যেকটা ঘর কি ঘর সেটা বোর্ডে লেখাই আছে, যেমন কোনটা বেডরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ড্যান্সিং রুম, সব লেখা আছে। আপনারা নিজেরাই ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন কোনো গাইড ছাড়াই। ভাবতে ভালো লাগছে ভারতীয় হিসেবে যে এত সুন্দর একটা মহল ভারতবর্ষে আছে। ইটস রিয়েলি আ প্রাইড ফর দ্য ইন্ডিয়ানস। চলুন ভালো করে ঘুরে দেখা যাক প্রাসাদটা।
প্রাসাদের দ্বিতীয় ভাগটা এদিকে, এই পার্টটাও অসাধারণ সুন্দর। রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na na da na da di na da। এখানে এই নির্মলের ভেতরেই আপনারা পাবেন এই জায়কা ক্যাফে। তো এখানে এটা একটা সুভেনির শপ বেসিক্যালি। আমি দেখাচ্ছি আপনাদের বিভিন্ন রকম এখানকার ত্রিপুরার হ্যান্ডিওয়ার্কস এর ডিফারেন্ট জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। চাও আছে, চকলেটস আছে, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস আছে, ভালো। আমাদের ত্রিপুরা ভ্রমণে এই নীরমহলই হলো অন্তিম স্পট। ত্রিপুরা ভ্রমণে হয়তো আবার আমরা আসবো কখনো। আপনারাও আমাদের সঙ্গী হতে পারেন পরের বারের ত্রিপুরা ভ্রমণে, অথবা আমাদের সঙ্গে অন্য যে কোনো ভ্রমণে। তার জন্য আপনাদের জয়েন করে যেতে হবে ফেসবুকে ঘুরনচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপে। আমাদের সমস্ত ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের আপকামিং ট্রিপসের খবর আপনারা পাবেন আমাদের ফেসবুক গ্রুপেই। এখন আমরা এখান থেকে ফিরে যাব আগরতলায় আমাদের পুরনো হোটেলে। আজকের রাত্রিবাস সেখানেই। আগামীকাল সকাল 8:05 আমাদের ফিরতি ট্রেন আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের এই 4 পর্বের ত্রিপুরা ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। সাবস্ক্রাইব করাতে কিন্তু কোনো রকম মনিটারি ইনভলভমেন্ট নেই, কিন্তু আপনার সাবস্ক্রিপশন আমাদেরকে দেবে অনেক অনুপ্রেরণা। খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো জায়গার নতুন ভিডিও। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।